যে আমি জানি না যে ঠিক এই সময়টা মায়েদেরও সংসারের কাজ, ভাইয়েদেরও দিনের বেলা একটা কাজ থাকে, কিন্তু সেই সমস্ত কাজের ক্ষতি করে যারা এসেছেন, আর বিশেষ করে আমার সেই সমস্ত ভাই বন্ধু যারা ছোট্ট একটা রেডি করে বাইকে করে এখানে এসেছেন, তাদের সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসি সেই জানাচ্ছি। কৃষ্ণদাস যে কথাগুলো বলছিলেন আমি একটু ঘুরিয়ে বলি, একটু আগের থেকে বলি। দেশ বিভাজনের পর আমাদের দেশ শাসিত হয় আমাদের দেশের নেতা নেত্রীদের দ্বারাতে। আমরা ভোট দিয়ে যাদেরকে রাজ্য বা দেশের প্রধান বানাই, তারাই পুলিশদের দ্বারাতে আমরা অপরাধ করলে আমাদেরকে শাসন করেন, যাতে দেশটা সুন্দরভাবে চলে। আমি একটা সরকারকে ভোট দিয়েছি, তার মানে এই নয় যে আমি যা করব সরকার সব মেনে নেবে, তাহলে দেশ টিকবে না। তো আমরা সাধারণ জনগণ, আমরা কখনো ভালো করি, কখনো খারাপ করি। তো এই ভালো খারাপের মধ্য দিয়ে আমাদের এই দেশটাকে সুন্দর রাখার জন্যে আমরাই শাসক তৈরি করি, আর সেই সমস্ত শাসকরাই আমাদেরকে শাসন করেন, যাতে আমাদের দেশটা ভালো পরিচালিত হয়। এই শাসন ব্যবস্থা আমাদের দেশে এই রাজা তৈরি করার বা মন্ত্রী তৈরি করার কয়েকটা পদ্ধতি। তার একটা হলো, গোটা ভারতবর্ষ জুড়ে লোকসভা ইলেকশন হয়, দিল্লি সেন্ট্রাল গভর্নমেন্ট কারা হবে লোকসভার মধ্য দিয়ে আমরা বানাই। আর এবারের যে ইলেকশন, এটা হলো বিধানসভা ইলেকশন। প্রত্যেকটা রাজ্যের কে সিএমও হবেন এবং কে কোন দপ্তর দেখাশোনা করবেন, সেই সমস্ত প্রতিনিধি আমরা এই ভোটের মধ্য দিয়ে নির্বাচন করি। আমাদের এই নির্বাচন দুটো ডেটে হবে। একটা ফার্স্ট ফেজ হলো 23 তারিখে, আর লাস্ট ফেজটা হলো 29 তারিখে। এই তারিখে আমরা ভোট দিয়ে কাদেরকে আমাদের এই রাজ্যটা শাসন করার জন্য আমরা 5 বছর কাদের হাতে তুলে দেবো। এই অধিকার আপনার, এই অধিকার আমার। আমরা যাদেরকে এই জায়গায় বসাবো তারাই আগামী 5 বছর আমাদের এই রাজ্যটাকে শাসন করবে। এখন এই রাজ্য শাসনের 15 বছরের রেকর্ড আছে তৃণমূল কংগ্রেসে। মমতা ব্যানার্জি, অভিষেকজি, তারা বা তাদের মন্ত্রী পরিষদ 15 বছর এই রাজ্যটা চালিয়ে এসেছেন। গত 15 বছরের এই রাজ্য শাসনের মধ্য দিয়ে ভালো মন্দ আপনাদের সকলের ভিতরে একটা ধারণা তৈরি হয়েছে। আমি বলবো না যে সবার কাছে ভালো লেগেছে, কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে খারাপ লাগতে পারে। যে বাড়ির কেউ চুরি করে যে পুলিশ ধরে ঠেঙিয়েছে, সে বাড়ির কাছে এই শাসন খারাপ লাগতে পারে। আবার যে বাড়ির একজন মহিলা চিকিৎসার জন্য হাউতাস করছিলেন মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কার্ডের কারণে, সেই বাড়িতে খুব ভালো লাগতে পারে। ভালো মন্দ সব মিলিয়ে একটা রাজ্য থাকে। রাজ্যের নানা মানুষের নানা রকমের চিন্তা ভাবনা থাকে। যিনি সাদা চশমা চোখে দেন তিনি দুধটা সাদা দেখেন, যিনি নীল চশমা চোখে দেন তিনি দুধটা নীল দেখেন। এর জন্য আমি তার চোখের দোষ দেবো না, এর জন্য আমি তার চশমার দোষারোপ করবো। চোখ সবারই একই আছে, কিন্তু দুধ কেউ খালি চোখে দেখেন, দুধটা কেউ নীল চশমা পরে দেখেন। যারা নীল চশমা পরে দুধটা দেখছেন, আমি তাদের উদ্দেশ্যে খুব সাদামাটা ভাষায় বলছি, ভোট অধিকার আপনার নিজস্ব ইচ্ছা। আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন, আবার ইচ্ছা করলে কাউকে নাও বা দিতে পারেন। আমি আপনার এলাকার ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি, অভিষেকজি। খাচ্ছিলাম বলতে আমি একটা জগৎ নিয়ে ছিলাম, আছিও সেই জগৎ নিয়ে, এডুকেশন নিয়ে, শিক্ষা স্বাস্থ্য নিয়ে, ছোটোখাটো কিছু মানুষের সেবা নিয়ে ছিলাম। সেই জগৎটা আমি বন্ধ করে দিইনি, আমার জগৎ আছে। এখন তারা আমাকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন কি না, আমি ভোট প্রার্থী। প্রার্থী মানে বলে ভিখারি। এ লজ্জার কি? প্রার্থী মানে ভিখারি, ভোট ভিক্ষা করা কাজ। আমার মনে হয় আমি এখনো পর্যন্ত কারোর কাছে ভোট ভিক্ষা করিনি, যে আমাকে ভোট দিতেই হবে, আমি এই কথাটা বলিনি। আমি জাস্ট মানুষকে বোঝাবার চেষ্টা করেছি কেন আমি এই জায়গায় এলাম। 51 বছর আমার বয়স, আমি এতদিন একটা পঞ্চায়েতের মেম্বার ভোটেও কন্টেস্ট করিনি। খালি প্রথমে মেম্বার হতে হয়, তারপরে হয়তো বা পৌরসভার কমিশনার হতে হয়, তারপরে হয়তো এইরকম বিধানসভায় প্রধান হতে হয়, তারপরে হয়তো এইরকম জায়গায় দাঁড়াবার জন্য অনেকে স্বপ্ন দেখেন। তো আমি পঞ্চায়েতেও লড়িনি, দুম করে এই জায়গায় কেন? আমার এই জায়গায় আসাটা খানিকটা আপনি ধরে নেন আমার নিজের ইচ্ছায় এই জায়গায় আসা নয়, আমার নিজের ইচ্ছায় এই জায়গায় আসার নয়। অভিষেকজির ছোট্ট একটা কথায় আমি খানিকটা বলতে পারেন দুর্বল হয়ে পড়েছি। তিনি
একটা কথা আমাকে বলেছিলেন, মাতিন সাহেব আসুন আমরা সবাই মিলে রাজ্যটাকে বাঁচাই। এই কথাটা আমার একেবারেই অন্তরের গভীর কোণে ধাক্কা লেগেছে। আমি সময় নিয়েছিলাম একটু, যে আমার যে সমস্ত কর্মকাণ্ড করি আমি, তার কিছু দায়িত্বশীল কর্তব্যপরায়ণ ব্যক্তি রয়েছে। আমার চারপাশে কিছু WBCS IAS IPS অফিসার আছেন, আমাদের অনেক ছাত্র, তারা এখন ভালো ডাক্তার মাস্টার তৈরি হয়েছে, আলেম মৌলানা তৈরি হয়েছে। আমাকে একটাবার তাদের সঙ্গে কথা বলার সুযোগ দিন। উনি বললেন ওয়েলকাম। আমি তাদের সঙ্গে কথা বললাম, তারা সবাই আমাকে বললেন এতদিন তো এইভাবে চালিয়ে এসেছেন, এগুলোও চলুক। সেই সঙ্গে উনি যখন বলছেন ওনার ডাকে আপনি সাড়া দিন। আমার পরামর্শদাতা যারা, তাদের পরামর্শ মতোই আমি অভিষেকজির ডাকে সাড়া দিয়ে আজকে আমি এই জায়গায়, বিশ্বাস করুন এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বলছি, পৃথিবীর একটা মানুষ সাক্ষী দিতে পারবে না যে আমি কারোর কাছে টিকিট চেয়েছি। আমি অহংকার করছি না, আমি ফখর করছি না, আমি টিকিট চাইনি। কারণ আমার এই জায়গায় আসার তো তেমন কিছু ইচ্ছাও তো ছিল না। এটা একমাত্র অভিষেকজির আহ্বান, মমতাজির আশীর্বাদ, দোয়া এসেছে। এবারে বলবা ভোট আপনি আমাকে দেবেন, আমি চাইলে দেবেন তা না। আপনার ভিতর থেকে যদি ইচ্ছা হয়, আপনার ভিতর থেকে যদি ইচ্ছা হয়, আমি এটা বিশ্বাস করি যারা ভিক্ষা করেন উনি ভিক্ষা পেয়ে যতটা আনন্দ পান, যদি উদার এবং মুক্ত মনের দাতা হন, তাহলে ভিক্ষা নিয়ে যতটা আনন্দ হয়, দাতা ব্যক্তি ভিক্ষা দিয়ে তার চাইতে বেশি আনন্দ পায়। আপনি মনে কষ্ট পাবেন, ওই ভিক্ষার অর্থে কখনো বরকত হয় না। আপনি মনে কষ্ট পাবেন, সেই ভিক্ষায় কখনো আমার জীবন সুন্দর হতে পারে না। সুতরাং আমার ভোট দিয়ে যদি আপনার আনন্দ হয়, মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য ওখানে বসিয়ে যদি আপনার আনন্দ হয়, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলার ভাই ভাইয়ের দাঙ্গা নিরসনের একমাত্র হাতিয়ার, বাংলার সম্প্রীতি বজায় রাখবার একমাত্র পীঠস্থান, বাংলার সম্প্রীতি বজায় রাখবার, বাঙালি জাতির অস্তিত্ব টিকিয়ে রাখবার, বাঙালি জাতির সাহিত্য সংস্কৃতি মজবুত রাখবার একমাত্র প্রতীক চিহ্ন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, যারা সবাইকে নিয়ে চলেন। তাই তাদের সঙ্গে হাত মিলিয়ে এই বাংলার সার্বভৌমত্ব, এই বাংলার স্বাধীনতা, এই বাংলার কালচার, এই বাংলার কৃষ্টি কালচারকে টিকিয়ে রাখার স্বার্থে আমার এই জায়গায় আসা। বিবেক আপনার কাছে, বাংলা বাঁচাবেন না বাংলা ধ্বংস করবেন, বাংলা রক্ষা করবেন বাংলা শেষ করবেন, বাংলা ভাষা বাঁচাবেন না বাংলা ভাষাকে আপনার কবরে আর শ্মশানে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবেন। বিচার আপনার কাছে। যদি বাংলা, যদি বাঙালি জাতি, যদি বাঙালির কৃষ্টি কালচারকে টিকিয়ে রাখতে হয়, এই ইলেকশনে মমতা ব্যানার্জি ছাড়া, তৃণমূল ছাড়া পশ্চিমবঙ্গের দ্বিতীয় কোনো দল আমাদের সামনে খোলা নেই। কোথায় কোন দল আছে? অনেকে অনেক রকম কথা বলছেন, আমি তাদের কথাকে স্যালুট জানিয়ে বলছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলছি। রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছেন, হতেই পারে এক্সোবাইজে প্রতিদিন কম বেশি কিছু না কিছু দুর্ঘটনা হালকা পাতলা হয়েও যায়। এই অ্যাক্সিডেন্টে একটা রুগী যখন থাকে, আমরা সবাই দেখি ওর হয়তো হাতের বাইক অ্যাক্সিডেন্ট করলে প্রথমে কোনোই কাটে, সেকেন্ড অপশন হাঁটুতে কাটে, তারপর চাপা পড়লে হয়তো কোথাও সাইলেন্স লেগে একটু পুড়ে টুড়ে যায়। দেখলেন ভদ্রলোকের পা এক জায়গায় পুড়ে গেছে, ভদ্রলোকের হাঁটুতে বেশ খানিকটা কেলিয়ে রক্ত বেরোচ্ছে, ভদ্রলোকের হাতের এই জায়গাটায় অনেকটা জায়গা সিলে গেছে, সেখানেও সাদা মাংস বেরিয়ে বেচারা কষ্ট পাচ্ছে। তাহলে পা পুড়ে গেছে, পা এক জায়গায় কেটে রক্ত বেরোচ্ছে, হাঁটু দিয়ে রক্ত বার হচ্ছে, এখান দিয়ে গলগল করে রক্ত বার হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে দেখলেন ভদ্রলোকের দমের কষ্ট হচ্ছে, দম নিতে পারছেন না। আপনি প্রথম কোন ট্রিটমেন্ট করবেন? তাড়াতাড়ি বলেন। হার্টের ট্রিটমেন্ট। অক্সিজেনটা ঠিকঠাক আছে কিনা এই ট্রিটমেন্টটা আগে করতে হবে। আপনি লক্ষ্মী ভান্ডার পাবেন, স্বাস্থ্যসাথী পাবেন, কৃষক বন্ধু পাবেন, এ সমস্ত হাত পা কাটা রোগ নিয়ে আমার মাথার যন্ত্রণা নেই। আসলে বাংলাটা আগামী দিন টিকবে কিনা, বিজেপি যে থাবা বসিয়েছে তাতে বাংলা আর বাঙালি জাতি দমের কষ্টে হার্ট অ্যাটাক করে মরে যায় কিনা। তাই মমতা ব্যানার্জি একমাত্র লিডার যিনি বাঙালি জাতির হাত পা কাটার চাইতে
বেশি গুরুত্ব দিয়েছেন। এই জাতির অক্সিজেনের পাল্সটা যদি ঠিক থাকে, বাকি হাত পা কাটার চিকিৎসা করার সময় পরে পাওয়া যাবে। অনেক এসেছেন, কচি পাকেটে রক্ত বেরোচ্ছে, কেউ দেখলো না, আমি এসেছি একটু দেখবো। আমি বলি, ভাই তুমি কেঁদে দেখবে চিকিৎসা, তোমার এমএলএ করা? তাহলে আমার একটা আছে, মোটামুটি আমার যা আছে ভালোই আছে, আর 199টা হলে 200 হবে, 199টা হলে 200 হবে। আমি বললাম, ভাই তোমার ছেলে কোন ক্লাসে পড়ে? তবে ক্লাস 5-এ পড়ে। রোল নম্বর কত? তা বললে 1। পড়াশোনায় কীরকম? তাহলে বিরাট ভালো। আমি বলি, ক্লাসে কজন? তা বলে আর 99 জন হলে 100 জন হবে। ভাবতে পারছেন কিভাবে বোকা পাড়ায় টাকা বানানো হচ্ছে? কি দিয়ে আপনি লড়বেন? আরএসএস এর তাড়াবার জন্য কি হিম্মত আপনার আছে, কি সাহস আপনার আছে, কি নিয়ে তাদের মোকাবেলা করবেন? অযথাই সাধারণ মানুষগুলোকে ভুল পথে পরিচালিত করে আরএসএস বিজেপিকে সুবিধা পাইয়ে দেবেন না। আমি রিকোয়েস্ট করছি, আমি অনুরোধ করছি, আপনার চরণ ধুলিকে সালাম জানিয়ে আমি আপনার কাছে অনুরোধ করছি, ঘুর পথে টিএমসির ক্ষতি করে আরএসএস এর যদি সুযোগ পাইয়ে দেন, বাংলার 9 কোটি মানুষ কিন্তু আপনাকে কখনো ক্ষমা করবে না। এর জবাব কিন্তু আপনাকে একটা টাইমে দিতে হবে। তাই জাতির সঙ্গে বদজাতি না করে, বাংলা ভাষার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে, মাতৃভূমির সঙ্গে বিচারটা না করে, এই মাটির চললে, এই মাতৃভূমির চললে, এই ভাষা আর এই কৃষ্টি কালচারকে টিকিয়ে রাখার জন্য 71 বৎসরের একজন মহিলা আজও যে লড়াই আর যে সংগ্রাম করে চলেছে। ভোটের লিস্টে নাম বাদ গেল, ভোটের লিস্টে এসআইআরে অনেকে আমরা বিপদে পড়লাম। তাকে দেখেছিলাম, তিনি কালো কোট করে সুপ্রিম কোর্টে আপনাদের জন্য, আমাদের জন্য লড়াই করেছেন। আবার তিনি বলেছেন, যাদের নাম ডিলিট হয়েছে, লাস্ট অফ অল যাদের নামটা ডিলিট হয়েছে, উনি পরিষ্কার বলেছেন, অভিষেক যে বলেছেন 4 মে রেজাল্ট আউট হবে, তারপরে দেশের সরকারের দায়িত্বে উনি ফিরবেন। সরকারের দায়িত্বে ফেরার পর কথা দিয়েছেন 4 জুনের ভিতরে ডিলিট হওয়া সমস্ত নাম আবার ফিরিয়ে আনার জন্য তিনি সুপ্রিম কোর্টে আরেকবার দাঁড়াবেন। এত মানুষের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হলো, এর জন্য ষড়যন্ত্র কার? জ্ঞানেশ কুমারের। কি ভালো নামটা জানেন? জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার। তো জ্ঞানেশ কুমার এই ষড়যন্ত্র করছে কেন? বিজেপি তার টাকা পয়সা দেয়, তাই বিজেপি তার মাইনে দেয়। তাহলে যার গুণ গাইতে হবে, যার নুন খেতে হয় তার গুণ গাইতে হয়। তো বিজেপি যেভাবে চালাচ্ছে এনারাও সেইভাবে চলছেন। তাহলে যে বিজেপি ষড়যন্ত্রের কারণে 90 লক্ষ মানুষ আজকে যাদের নাভিশ্বাস উঠেছে, এই 90 লক্ষ মানুষের নাম পুনরায় জায়গায় ফেরাবার জন্যে ভাই আপনার কি ক্যাপাসিটি আছে, কি প্ল্যান আছে আপনার হাতে, কি সিস্টেম আছে আপনার হাতে, কি নিয়ে আপনি মানুষের পাশে দাঁড়াবেন? মানুষের এই কঠিন পরিস্থিতিতে কি সাহস আপনি দেবেন? বললেন আমাকে আপনারা দিন, আমরা যা আছি তো ভালোই আছি, আর 199 জন হলে 200 পেয়ে যাব, মোটামুটি গোটা বাংলা আমরা দারুণ সুন্দর করে চালাবো, লোকে লোকারণ্য জনমানব শুনবে। আজীব তামাশা, আশ্চর্য রকমের তামাশা। এখানে যত মানুষ আপনারা রয়েছেন, আমি খুব খোলামেলা কথা বলতে ভালোবাসি। যদিও আমি রাজনীতির জগতে একেবারে, আমার বয়স 1 বছর 1 মাস, 1 মাস আমার বয়স, এখনো পুরো হয়নি। তো 1 মাস বয়স মানে আমি এখন নলে দুধ খাই। 1 মাসের বাচ্চা নলে দুধ খায়। তো এই নলে দুধ খাওয়া আমি বাচ্চা ছেলেটা, এই জগতের বাচ্চা ছেলেটা, আমি এই ভাষাটা তো বুঝি। দেশের রাজ্যের সুবিধা অসুবিধা, ভালো মন্দ অনেক কিছু থাকতে পারে। আপনি দায়িত্ব নিয়ে বলতে পারবেন, আপনি, আপনার স্বামী, আপনার বাবা, আপনার মা, আপনার সংসারের 2-3টে বাচ্চা, এই 6টা মানুষের সব জায়গায় একমত হতে পারেন? কিছু মতানৈক্য, কিছু মতানৈক্য থেকেই যাবে। 6টা মানুষের একটা ছোট্ট সংসারে কিছু মতানৈক্য থাকতে পারে, কিন্তু দিনের শেষে এ বললো আজকে গোস্ত আর শাক রান্না হোক, মেজেটা বললো ডালের আলোচনা করা হোক, সে যেটা বললো ট্যাংরা মাছ আর বেগুন রান্না করা হোক। দিনের শেষে মা
সুবিধা মতো দেখলো পটলটা এখনো ভালো আছে, বেগুনটা যেন শুকিয়ে যাচ্ছে, তাহলে পটলটা আজকে থাক, বেগুনটা রান্না করি। মা তো চিন্তা করবেন সংসারে কোনো জিনিস যেন ক্ষতি না হয়, তাই না? মা চিন্তা করলেন আলু কাটা তো অজনা ধরেছে, তাহলে আজকে যদি রান্না না করি কালকে আরও ক্ষতি হবে, তাহলে পচা আলুগুলো কেটে খারাপগুলো বাদ দিয়ে ভালোগুলো রান্না করি। তো দিনের শেষে মা যেটা রান্না করে দাবি অনেকের অনেক রকম থাকে, কিন্তু দিনের শেষে মা যেটা রান্না করেন সংসারের সবাই কিন্তু সেটাকে গ্রহণ করে। কেউ তখন আর বলে না যে আমি আমার নির্দেশ মতো রান্না হয়নি, আমি মোটে খাবো না। যারা দিদিকে নিয়ে এত মন্তব্য বক্তব্য পেশ করছেন, একটু একটু মেহরবানি করে কি বলবেন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু আর এই ধরনের যতগুলো প্রজেক্ট আছে, খুব হিম্মতের সঙ্গে কি বলবেন এই জায়গায় দাঁড়িয়ে ফুলের মালা দিয়ে বরণ করা হবে যে আমি দিদিকে পছন্দ করি না বলে দিদির যাবতীয় পরিষেবা আজকে এখানে আমি ত্যাগ করলাম। তৃণমূলের যত পরিষেবা আছে, দিদি যখন খারাপ তাহলে দিদির মালজালগুলো কথা বলে দিদির মালজালগুলো খারাপ। তো দিদি যখন খারাপ, অভিষেক যখন খারাপ, দলটা যখন খারাপ, তাহলে এই দলের যে সুবিধাগুলো ভোগ করছেন এখানে একটু দাঁড়িয়ে একটা দিন সভা করে বলে দেন যে দিদি খারাপ, তাই দিদির মালও খারাপ, আমরা একটা কিচ্ছু নেব না। এখানে দাঁড়িয়ে বলুন, ভাববো যে বুকের পাটা শক্ত আছে, ভাববো কথার সঙ্গে কাজের মিল আছে। দিদি খারাপ কিন্তু দিদির মালটা খুব ভালো। শাওরি বিরাট বড় কিন্তু শাওরির মেয়েটা বিশাল ভালো। শাওরি দারুণ বড় কিন্তু শাশুড়ির মেয়েটা দারুণ ভালো। আরে ভাই, শাশুড়ির মেয়েটা যদি ভালো হয় তাহলে এই মেয়েটা যে গাছে ফলন হয়েছে সেই গাছটাকে তো সকাল সন্ধ্যা শ্রদ্ধা করা উচিত। কারণ এই গাছটা যে ফল জন্ম দিয়েছে সেই ফলটা যদি ভালো হয় তাহলে এই ফলটা যে গাছ জন্ম দিয়েছে সেই গাছের সঙ্গে গাদ্দারি করা তার মানে চরম বিশ্বাসঘাতকতা করা। অনুরোধ করছি আপনাদের কাছে, এখানে অনেক মায়েরা আছেন, বোনেরা আছেন, ভাইরা আছেন, আর এই মায়েরা যারা আছেন অনেকগুলো মা তো। এই জন্য রাজনীতির বাইরে দাঁড়িয়ে আপনাদের জন্য আমার ছোট্ট একটা কথা, জীবনের সবচেয়ে বেশি সম্পদ আপনার কাছে আপনার সন্তান। বাপ কিন্তু সন্তান মানুষ করে না, সন্তান মানুষ করে কে? এখানে তো বহু বাপ আছে, কেউ একটা বলতে পারবে রাত্রিবেলা বাচ্চা কাঁথায় পেশাব করলে কোনো বাপ উঠে কাঁথা পাল্টে দেয়? হ্যাঁ, খাটের থেকে ওখান থেকে এসে এদার দিয়ে হাত দিয়ে ওর ওই মা ওর নোট বাচ্চাটা হিচু করে কাঁথাটা পাল্টে দেয়, কিন্তু নিজে কোনোদিন কাঁথা পাল্টায় না। পুরুষ মানুষ শুধুমাত্র সংসার পরিচালনার অর্থের যোগানটা দিয়ে যান, বাকি যাবতীয় রিস্ক, যাবতীয় দায়িত্ব মাকে পালন করতে হয়। তাই আপনারা যারা মা আছেন, আপনার গাড়ি বাড়ি জমি জলকর ভাটা সমস্ত কিছু চেয়ে আপনার কাছে সবচেয়ে দামি সম্পদ হলো আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে। তাই গাড়ি বাড়ি জলকর ওসব যত্ন না করে সন্তানটাকে যত্ন সহকারে লেখাপড়া শেখান। একদিন যদি আপনার সন্তান লেখাপড়া শেখে, ওর জমি গাড়ি বাড়ি জলকর কিছুই দিতে হবে না, শিক্ষা দিয়ে ভালো মানুষ তৈরি করুন। আপনি মাথা উঁচু করে বাঁচতে পারবেন, আপনার সন্তানও মাথা তুলে বাঁচতে পারবে। সুযোগ বুঝে রাজনীতির বাইরেও এই কথাটা আপনাদের কাছে আমার ছোট্ট দাবি। আর শেষ কথা, আজকের এখানে যত মানুষ এসেছেন সবাইকে সালাম ও শ্রদ্ধা জানিয়ে বলছি, পশ্চিমবঙ্গের উপরে হিংস্র বাঘের থাবা। ভারত অন্য দেশের সঙ্গে যুদ্ধ করেছে, যত সৈন্য সেনা নামিয়েছিল এবারের ইলেকশনে পশ্চিমবঙ্গে তার চাইতে বেশি সেনা নামানো হয়েছে। তারা ইডিকে কাজে লাগিয়েছে, তারা সিবিআইকে কাজে লাগিয়েছে, তারা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলো ব্রাঞ্চ আছে দেশ পরিচালনার জন্য, যাদের দায়িত্ব ছিল দেশের চাকর হয়ে কাজ করা, তারা এখন মোদি আর অমিত শাহ চাকর হয়ে কাজ করছে। উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গটাকে দখল দিতে হবে। আর এই পশ্চিমবঙ্গে দখলদারিত্বের তাদের সব চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এই কঠিন চেষ্টার মাঝখানে আমি ছোট্ট দাবি আপনাদের কাছে বলছি, বাঘের হামলা যখন পশ্চিমবঙ্গে পড়েছে
বাঘ তাড়াতে হবে। ওকে 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 তো গ্রামটার নাম সাতাতিয়া। এই সাতাতিয়া গ্রামে যদি বাঘ ঢোকে, সাপোজ সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলে থাকে যারা, কখনো কখনো নদী সাঁতরে বাঘ এপাশে চলে আসে, গ্রামে যদি বাঘ ডাকে তাহলে এই গ্রামে হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে। বাঘ তাড়াবার দায়িত্ব শুধু কি মুসলমানের, শুধু কি হিন্দুর, শুধু কি খ্রিস্টানের? তাই বাঘ তাড়াবার দায়িত্ব কি গ্রামের গরু আর ছাগলের? কাদের দায়িত্ব? সকলে মানে মানুষের। এইটা বলতে দেরি হচ্ছে, মানুষের দায়িত্ব বাঘটাকে হয় বন্দি করা, না হলে মারার চেষ্টা করা, না হলে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া। তবে তাড়িয়ে দেওয়া মানে আবার অন্যকে বিপদে ফেলা। বন দপ্তরকে খবর দিয়ে বা নিজেরা মিলে জাল দিয়ে ধরে বা যেভাবেও জন্তু মারাটা ঠিক নয়। ফার্স্ট চেষ্টা করা খাঁচায় বন্দি করা, যদি একান্ত না পাওয়া যায়, না পারা যায়, তাহলে তাকে মারতে হবে। অনেকটা মানুষের প্রাণ রক্ষার তাগিদে বাঘ মারা যেতে পারে। তো গ্রামের কিছু মানুষ বাঘ তাড়াবার জন্য বেরিয়ে এলো। তো জিজ্ঞেস করলাম, তোমরা বাঘ তাড়াবে? তা বলে হ্যাঁ। আমি কি দিয়ে তাড়াবে? তাহলে পাকাটি নিয়ে এসেছি, হাতে সবার 2-4টে করে পাকাটি আছে। তা আমি বলি, ভাই তোদের খবর কি? তাহলে বাঘ তাড়াতে এসেছি। আমি কি দিয়ে তাড়াবি? তাহলে ঝাড়ের কুঞ্চি কেটে নিয়ে এসেছি। ওদের হাতে পাকাটি, এদের হাতে কুঞ্চি, এরা বাঘ তাড়াবে। আমি ভাই তোর খবর কি রে? তাহলে আমার বাড়িতে পুরোনো 2টো ভুল লাগা আঁকড়া ছিল। আঁকড়া বোঝেন নাকি? আঁকড়া ওই নাঙল আর বাঁশি দেওয়ার জন্য কাজে লাগানো হয়। তো 2টো আঁকড়া নিয়ে এসছি। তুই পাকাটি দিয়ে বাঘ তাড়াবি, তুই কুঞ্চি দিয়ে বাঘ তাড়াবি, তুই আঁকড়া দিয়ে বাঘ তাড়াবি। ভাই তোর খবর কি? তা বলছে, আমার দাদু এককালে জমিদার ছিলেন, আর সেই কালের রাইফেল একটা রয়েছে লাইসেন্সের, এই গত মাসে রিনিউ করে এনেছি, একদম ওকে, আমি রাইফেলটা নিয়ে বাঘ তাড়াবো। এখন আপনি গ্রামের নাগরিক হিসাবে এই বাঘ তাড়ানোর জন্য আপনার একটু ছোট্ট দায়িত্ব আছে, যে বাঘটা তাড়াতে পারলে আমরা সবাই নিরাপদ, না তাড়াতে পারলে আমরা সবাই বিপদে থাকবো। এখন আপনারও ইচ্ছা বাঘ তাড়াবার কাজে অংশ নেবেন। এক দলের হাতে পাকাটি, এক দলের হাতে কুঞ্চি, এক দলের হাতে আঁকড়া, আর এক দলের হাতে রাইফেল। আপনি বাঘ তাড়াবার জন্য কোন দলে যাবেন? জোরে বলেন। রাইফেলের দলে। এটাই যদি বুদ্ধি, বিবেক, চেতনাশীল মানুষের কাজ হয়। কারণ যারা পাকাটি নিয়ে এসেছে ওরা বাঘ তাড়াবে না, বরং বাঘ ওদের তাড়াবে। কুঞ্চি আর আঁকড়ার ভয়ে বাঘ তো পালাবে না, বরং বাঘ ওদেরকে সকালের ব্রেকফাস্ট বানাবে। কিন্তু যার হাতে রাইফেল আছে, এইরকম একটা মানুষ বাঘের মওড়া দিতে পারে, আমরা তার পিছনে শক্তি যোগাতে পারি। আজকে পশ্চিমবঙ্গের উপরে দিল্লির হিংস্র বাঘের থাবা, এই থাবা থেকে ভারতবর্ষের একটা রাজ্য পশ্চিমবঙ্গকে মুক্তি দেওয়ার জন্য, মুক্ত রাখার জন্য বাঘটা তাড়াতে এখানে অনেক পলিটিক্যাল দল আছে। কেউ পাকাটি নিয়ে বিজেপি তাড়াবে, কেউ কুঞ্চি নিয়ে বিজেপি তাড়াবে, কেউ আঁকড়া নিয়ে বিজেপি তাড়াবে। মমতা ব্যানার্জি বললেন, আমার হাতে 213টা এমএলএ আছে, এই 213টা এমএলএ এবারের ইলেকশনে আরো কিছু বাড়িয়ে নিয়ে আমরা পশ্চিমবঙ্গ থেকে দিল্লির বাঘ এমন ভাবে তাড়িয়ে দেব, চরমেও তারা যেন পশ্চিমবঙ্গে আর কখনো রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করতে না পারে। আপনি গেলেন পাকাটির দলে, একবার জিজ্ঞেস করুন না, ভাই তুমি বাঘ তাড়াবে কি আছে? তাহলে আমার হাতে একটা পাকাটি আছে, একটা পাটকাঠি আছে, আর 199টা হলে 200 হয়ে যাবে। আপনি পাট চাষ করেছো কটা? তাহলে 33টা। খেতে 33টা পাট চাষ করে 199টা পাকাটির স্বপ্ন দেখছেন। তার মানে পুজো চায় চিত হেসুকে। এটা কি কখনো সম্ভব? আর এই কথা বলে সরল সাদাসিধে কিছু মানুষকে ভুল বুঝিয়ে এইভাবেই তারা ঘোর পথে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি অনুরোধ করছি, আমাদের ওই মেডিকেলের একটা ওষুধ আছে, ওরে একটা ওষুধ মিক্সচার বলে, একটা পুরিয়া বলে, একটা ক্যাপসুল আছে, একটা ট্যাবলেট আছে, এরকম আছে না বিভিন্ন নাম। ওগুলো হলো ওষুধের ভঙ্গিমা। একটা ওষুধের নাম হলো ক্যাপসুল,
ক্যাপসুল। এই ক্যাপসুলের উপরে একটা প্লাস্টিকের কভার লাগানো থাকে। ভিতরের ওষুধটা এত পরিমাণ তিতো যে ওই ওষুধের ট্যাবলেট করে দিলেও রুগী খেতে পারবে না, পুরিয়া করে দিলেও রুগী খেতে পারবে না, গুলে দিলেও সিরাপ করে দিলেও রুগী খেতে পারবে না। সেই জন্য অত্যন্ত তিতো, অত্যন্ত বিস্বাদ ওষুধটাকে খুব হালকা প্লাস্টিকের প্যাকিং করে দুটো খাপে এইভাবে লাগিয়ে দেওয়া হয়। রুগী যখন খায় তিতো একটু বুঝতে পারে না। বিজেপি ডাইরেক্ট আপনাকে বিজেপির ওষুধ খেলাতে পারেনি বলেই আমাদের মতো কিছু ক্যাপসুল মার্কা দালাল পুষে প্লাস্টিকের ক্যাপসুলের ভিতরে আপনাকে বিজেপির দাওয়াই খাওয়াবার চেষ্টা চলছে। এর থেকে আমি আপনাদেরকে সাবধান আর সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি। ওই ক্যাপসুলের ভিতরে ভয়ঙ্কর বিষাদ তিতো আছে, যে তিতো আপনি কখনোই সহ্য করতে পারেন না। তাই অন্য রঙের অন্য কালারের প্যাকেট করে আপনাকে বিজেপি ওষুধ খাওয়ানোর জন্য দালাল পুষেছে। এর থেকে আপনাদেরকে সাবধান আর সতর্কতা হওয়ার জন্য অনুরোধ করছি। অভিষেকজি, মমতা ব্যানার্জি এই সংগ্রাম বাংলা বাঁচাবার, হিন্দু মুসলিম শিখ ইসাই দলিত আদিবাসী সিডিল কাস্ট সিডিল ট্রাইব যাদেরকে নিয়ে দীর্ঘ জীবন আমি কাজ করেছি, সিডিল কাস্ট সিডিল ট্রাইবদের জন্য দীর্ঘ জীবন তাদের সঙ্গে আমার থাকা, তাদের সঙ্গে মুভমেন্টে আমার অংশ নেওয়া, তাদের ভালোবাসার সুখ দুঃখের সাথে জড়িয়ে থাকার অভিজ্ঞতার ফলেই বলছি, এই সকল জাতের, সকল ধর্মের, সকল শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে চলবার মানসিকতা যে দলের রয়েছে সেই মমতা ব্যানার্জি আর অভিষেকজিকে আমি ধন্যবাদ জানাই। তাদের দীর্ঘ জীবন আর সুস্থতার জীবন কামনা করি। আর তার সৈনিক হিসাবে এখানে যারা রয়েছেন সেনাপতি, বিভিন্ন এলাকার, কেউ ব্লক স্তরের, কেউ পঞ্চায়েত, কেউ বুথ স্তরের, তাদের এই লড়াই সংগ্রামকে আমি স্যালুট জানিয়ে, আর আপনাদের মতো যত মানুষ এখানে আছেন, আপনি মনে করেন আপনার একটা বুলেটের দানা, একটা বুলেটের দানা, একটা দানা দিলে বাঘের পাঁজরে একটা যাবে, দুটো টিকার করলে দুটো দানা যাবে, তিনটে দিলে বাঘের পাঁচটা ঝাঁঝরা হবে। আপনারা যারা আছেন সবাই একটা বুলেটের দানা। ওই আপনার ইভিএম মেশিনে জোড়া ফুলে একবার করে টিপবেন, আর একটা বুলেট নরেন্দ্র মোদী আর অমিত শাহর বুকের পাঁচরা ঝাঁঝরা করে দেবে। পশ্চিমবঙ্গের যত বেশি পরিমাণ জোড়া ফুলের বটন টেপবেন, তত বেশি বুলেটে তাদের পাঁচরা ঝাঁঝরা হবে। জিন্দগিতে আর পশ্চিমবঙ্গে কখনো ভোট করার যেন তাদের আর ইচ্ছা না হয়, সেইভাবেই পড়তে হবে। শুধু জেতাটাই বড় কথা নয়, ভোটে জেতাটাই বড় কথা নয়, তাদেরকে নাকানি চুমারি খাইয়ে বাংলা থেকে ছেটিয়ে পার করার জন্য আপনার ওই বোতামটা রাইফেলের গুলির চাইতে বাঘ তাড়াবার জন্য বেশি শক্তিশালী হবে। এইটা ভুল না করে সঠিক সিদ্ধান্ত ভাবনা চিন্তা করে যদি সিদ্ধান্ত নেন, তবে আমরা ভালো থাকতে পারবো। আপনাদের মতো একটা বুলেটের দানার প্রতি আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে আমার ছোট্ট আলোচনা এখানে শেষ করছি। জয় হিন্দ, খোদা হাফেজ।